মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে দলনিরপেক্ষ সরকার পক্ষপাতদুষ্ট হয়ে যাচ্ছে কিনা। না, এই আলোচনাটা আজকে উঠেছিল যে আপনার কাছে বিশেষ দলগুলো বা বিশেষ করে ছাত্রদের দলের ব্যাপারটা নিয়ে কথা উঠেছে, একটু বলা হয়েছে। উনি কিন্তু জবাব দেন না, শুনেছেন। তার মানে মনে হলো যে উনি এটাকে এন্ডোর্স করেছেন। আমরা বলেছি যে এটা কিন্তু মৌনতার সম্মতির লক্ষণ, এটা কিন্তু দৃষ্টিতে লাগছে। দেখেন, এটা সমালোচনা আমরা করছি ঠিক আছে, কিন্তু বাস্তবে যেটা সেটা হচ্ছে যে আসলে এই দল যেটা নতুন হয়েছে, এটা ধরেন এখন যারা উপদেষ্টা আছেন তাদের নানা রকমের সহযোগিতা আছে, তাদের সাথে সুসম্পর্ক আছে। এটা তো এখন ধরেন অফ দ্য রেকর্ড বলার কিছু না, এটা আমরা জানি, বুঝতেছি। হ্যাঁ, এখন আপনি ওদেরকে, আমি যেটা দেখি আর কি, কারণ সরকারের ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল যখন কাজ করবে এর গ্রহণযোগ্যতা এমনি নষ্ট হবে। কারণ সে যখন আবার সরকারের বিরোধিতা করছে, আবার দেখা যাচ্ছে যে সরকার ডাকলে সরকারের মধ্যে আমরা যখন শুনি অনেক কথা যে মন্ত্রণালয়গুলোতে কিন্তু তাদের অনেক শিষ্যরা তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন কমিটিতে কাজ করছে, অনানুষ্ঠানিকভাবে অনেকে অনেক দায়িত্ব পেয়েছে, বিভিন্ন দায়িত্ব পেয়েছে, বিষয়গুলো আছে। এগুলো আপনি খুঁজলে অনেক পাবেন। আপনারা হয়তো মিডিয়ার লোকেরা একটু খাতির করছেন, এগুলো বেশি বলছেন না। এখন আমরা বিষয়টাকে কেন একটা সহনীয় পর্যায়ে রাখতে চাই, কারণ এই ছাত্ররা একটা অভ্যুত্থান করেছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে এবং এরা আমাদের লিডার, এদের লিডারশিপ আমাদের দরকার। কিন্তু ক্ষতিটা যেটা হয়েছে, যেটা আজকে আমরা ব্যক্তিগতভাবে আমিও স্যারকে বলেছি, প্রফেসর ইউনূস স্যারকে বলেছি, যে এই ছেলেগুলোকে আপনার যত্ন নিলেন না কেন? আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা ফুললি অফ হয়ে গেছে, মাদ্রাসার ছেলেরা, তারপর জেনজি যারা কলেজ স্কুলের ছেলেরা যারা রাজপথে আন্দোলনে যারা ওই যে লিখেছিল দেয়ালে ওরা কিন্তু ডিসার্টেন হয়ে গেছে। আমরা প্রফেসরকে বলেছি আজকে যদি আপনি ওই তরুণদেরকেও আপনি ঐক্যবদ্ধ রাখতে পারতেন, তাহলে তো আপনি যেটা বলছেন আমার কথা শুনছে না, এটা শুনছে না, তাহলে তো একটা ব্যালেন্স হতো, যে একটা প্রেশার থাকতো। এবং ওইটা কিন্তু আমি আমার লিখিত বক্তব্যে বলেছিও যে এটা আপনার ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। যদি এমন হতো, যেমন দেখেন এটা তো জুলাই গণঅভ্যুত্থানকেও কালিমা লাগিয়েছে। আপনি দেখেন যে এপিএস দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, তখন উপদেষ্টাকে আপনি কিভাবে আলোচনার বাইরে রাখছেন? এই প্রশ্নগুলো তো আছে। আমরা যে উনি যে বললেন যে আমরা সহযোগিতা করছি আমরা, বিএনপি একটু বেশি মানে ওদেরকে কাউন্ট করে, বেশি কথায় ওদেরকে ধরে। আমরা বলি যে বিএনপি আপনার একটু কম ধরেন, কারণ আপনার যে সাইজ, তরুণদেরকে তো রাজনীতিতে উৎসাহিত করতে হবে। এখন উৎসাহিত করতে গেলে তারা ভুল পথে যাবে, এটাও তো একটা প্রসেস। ভুল পথে গেলে আপনি যখন আমরা সমালোচনা করছি, আমরা তো ধরছি সমালোচনা থেকে তো কাউকে স্খলন তো মানা যায় না নাকি? নৈতিক স্খলন তো মানা না, এই জন্য তো নৈতিক স্খলন তো মানা হয় নাই। ধরুন ধরা পড়ছে, আমরা তো কথা বলেছি, দুদকে তার রিপোর্ট হচ্ছে, তাকে চেক করা হচ্ছে, তো করা হচ্ছে। এই প্রসেসটা যদি চালু রাখা যায়, দেখেন দুর্নীতি, মানুষ খারাপ পথে যাওয়া, এটা তো মানুষের সহজাত প্রবৃত্তি। মানব প্রকৃতি, হবস মানব প্রকৃতি সম্পর্কে বলেছে না, যে মানুষের প্রবৃত্তিটাই হচ্ছে সে মানে খারাপমুখী। তো এই জায়গা থেকে আমরা যদি আমাদের গণতান্ত্রিক চর্চা, আমাদের বাকস্বাধীনতা, আমাদের ক্রিটিসিজম এটা চালু রাখতে পারি, তাহলে এরা হয়তো গড়ে উঠবে। আর নাইলে তারা ওই যে উনি যেটা বলছেন, আস্তে আস্তে ওদের জনসমর্থন কমছে। ঠিক আছে, সমস্যা যেটা দেখা যাচ্ছে তোফায়েল দেখেন, সেটা হচ্ছে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, ছাত্রদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, ক্ষতি হচ্ছে। বিএনপি বেশি ইলেকশন করছে বলে অনেকে বলছে যে বিএনপি খালি ইলেকশন চায়, বিএনপিরও গ্রহণযোগ্যতা কমছে। ইসলামী দলগুলোরও কিন্তু গ্রহণযোগ্যতা খুব বাড়ছে তা না, এবারের আন্দোলনে নানা কথায় তাদেরও কমেছে। তার মানে কি? তার মানে হচ্ছে আবার লোকদের মধ্যে একটা হতাশার দিকে যাচ্ছে। এমন যদি হতো যে বিএনপির প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে, ইউনূস স্যারের প্রতি কমে যাচ্ছে, এমন যদি হতো যে ছাত্রদের প্রতি বেড়ে যাচ্ছে, বিএনপির প্রতি কমে যাচ্ছে, মানুষ আসলে এটা পছন্দ করছে না। এই যে বিএনপি জামাতের যে একটা মানে একে অপরের বাকযুদ্ধ, এটা মানুষ পছন্দ করছে না। ছাত্রদের সাথে যে বিএনপির বাকযুদ্ধ, এটা মানুষ পছন্দ করছে না। আর্মি আর সরকার যে দুইটা মেরুতে অবস্থান করছে, জিজ্ঞেস করেন যারা, এগুলো কেউ পছন্দ করছে না। কথা হলো এই যে সামগ্রিক একটা ডিক্লাইনিং দেখা যাচ্ছে, অথচ 9 মাস আগে আমরা একতাবদ্ধ ছিলাম কার বিরুদ্ধে? সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো ফ্যাসিবাদ তো এখন এটা মজা পাচ্ছে। আমার তো মনে হয় শেখ হাসিনা এগুলো দেখে খুব আনন্দ মানে উদ্ভব করছে, তাই না? তো সেই জায়গাটা থেকে উপলব্ধিটা শানিত করতে হবে। এবং একটা জায়গায় সেটাকে কিন্তু আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে চলছে গাড়ি যাত্রাবাড়ি, চলুক, এটা তো চলবে না। একটা সময় গিয়ে এটা ভয়ানক আকার ধারণ করবে। সেটা আসার আগেই আমরা যেটা বলছি যে সবাই একটু জেগে ওঠেন, সবাই একটু থামেন, সবাই একটু আসল জায়গাটায় আসেন। দেখেন বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করছি, বিএনপির একটা বিরাট ত্যাগ আছে,
বিএনপির একটা বিরাট দায়িত্বশীলতা আছে এবং এই ট্রানজিশনে বিএনপি কিন্তু বিরাট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং কি দিয়েছে দেখেন, বিএনপি না হলে তার 2000 কর্মীকে বহিষ্কার করেছে। আজকে যে আপনি দেখছেন একটু স্টেবল, আজকে আইন শৃঙ্খলা, এটা বিএনপির অবদান আছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সাথে যে সম্পর্কের গ্যাপটা হচ্ছে, এইটাকে আমি মনে করি একটু কমানো দরকার। সেটা ধন্যবাদ। সেটা কিভাবে কমানো সম্ভব? বিএনপি বড় রাজনৈতিক দল, সবাই বলে বিএনপিকে দায়িত্ব নিতে হবে, যেহেতু এখন সবার ভিতরেই আসলে বিএনপি বড়, তো বিএনপি কিভাবে এই দায়িত্ব নেবে? বিএনপিকে দায়িত্ব নেয়নি। আমি তো আমার আগের সেগমেন্টে আপনাকে বললাম যে বিএনপি যদি ধৈর্যের পরিচয় না দিত, বেশি বেশি নির্বাচনের কথা বলছে কিনা সেটা মঞ্জু ভাই বলবেন। না, বিএনপি তো নির্বাচনের কথা বলবে, এটা কিন্তু মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা বলবে, সেটা তো এতদিন পর্যন্ত অ্যাড্রেস হয়েছে, এখন একটু কমানো যেন, যেখানে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছে, যদিও তারেক রহমান বলেছে মান অভিমানের বিষয় নয়, রাষ্ট্রীয় দায়িত্ব থাকলে তো মান অভিমান চলে না। একেবারেই তাই। এবং দেখুন, নির্বাচনের কথা কেন বেশি বেশি আসছে, এটার জবাব দেই আমি। নির্বাচনের কথা এত বেশি আসছে বিকজ সরকার সর্বক্ষেত্রে খুবই মিজারেবলি ফেল করেছে। সরকার যদি সুশাসন দিতে পারত, সরকার যদি জনজীবনে স্বস্তি দিতে পারত, সরকারের অর্থনীতির ইন্ডিকেটরগুলো যদি ভালো হতো, শুধু রিজার্ভ রেমিটেন্স বাদ দিয়ে আমি নিউজে দেখছিলাম যে বৈদেশিক বিনিয়োগ, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কমেছে 26% এবং মূলধনী যন্ত্রপাতির আমদানি হিসাব থেকে দেখা যাচ্ছে সেটাও কমেছে 29%, অর্থাৎ অভ্যন্তরীণ বিনিয়োগ যেটা, দেশের বিনিয়োগ যেটা, সেটাও কমেছে। ওয়ার্ল্ড ব্যাংক অ্যাজাম্পশন দিচ্ছে 3.3%, ইতিহাসের সবচেয়ে কম জিডিপির প্রবৃদ্ধি। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকান, সেটার অবস্থা নাজুক। সরকার নিজেই বলছে আমি তো কিছুই সামলাতে পারছি না, তো আমি কেন থাকবো, অর্থাৎ একটি ভীষণ রকম অভিমানী শিশু প্রধান উপদেষ্টার চেয়ারে বা প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। তো তাহলে এই মুহূর্তে মানুষকে যদি আপনার বাঁচাতে হয়, দেশকে যদি রক্ষা করতে হয়, ইলেকশন ছাড়া উপায়টা কি? একদিকে আপনি ইলেকশনের রোডম্যাপ দিচ্ছেন না, একদিকে আপনি জনজীবনে স্বস্তি দিতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, উল্টো দিকে আপনি রোহিঙ্গাদের সাহায্য করবার জন্য, মানে মিয়ানমারের জন্য আপনি মানবিক করিডোর, মতান্তরে হিউম্যান চ্যানেল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং তাও কিরকম? আর্মিকে অন্ধকারে রেখে, পলিটিক্যাল পার্টিগুলোকে অন্ধকারে রেখে। সুতরাং আপনি যখন এই ধরনের অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাবেন এবং যেই বন্দরটি অলরেডি সকল টার্মিনাল নিয়ে, বিশেষ করে যেই টার্মিনালে বিনিয়োগের কথা আসছে, হ্যাঁ, চিটাগংয়ের যেই টার্মিনালটা নিয়ে, সেই টার্মিনাল গত বছর তার লক্ষ্যমাত্রার চেয়ে 30 লক্ষ টন বেশি সার্ভিস প্রোভাইড করেছে আপনাকে। তো সেখানে আপনি কোথায় বিনিয়োগটা করবেন? ওখানে তো বিনিয়োগের জায়গা নাই। সো আপনি যখন এগুলো করে পুরো পলিটিক্যাল সিচুয়েশনটাকে আনস্টেবল আপনিই করছেন, আপনি এটাকে মানে নানান রকম ষড়যন্ত্রের গল্প ফাঁদতে দিচ্ছেন এবং আপনি কোনো সুনির্দিষ্ট পথরেখাও আমাদেরকে দিচ্ছেন না। ধরুন সংস্কার, বিচার, এই দুটো তো সরকারের খুব প্রিয়, নির্বাচন না হয় অপ্রিয়, সংস্কার আর বিচার তো প্রিয়। আপনি আমারে বলেন, সংস্কার আর বিচার নিয়েও কি কোনো উল্লেখযোগ্য অগ্রগতি কিংবা বলার মতন কিছু কি হয়েছে? বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া। আমি বিচার অঙ্গনের সঙ্গে আজকে 20 বছর জড়িত, আমি সারাদিন কোর্টে থাকি, আমি জানি ভাই বিচার বলতে আপনি আসলে কি বোঝেন। এফআইআর, চার্জশিট হয়েছে, হয়তো বা চার্জশিট হয়েছে এবং ফর্মাল, খুব অল্প মামলা। আজকেও একটা মামলার ফর্মাল কালকে থেকে অলরেডি ফর্মাল বিচারের কাজ শুরু হয়েছে। আচ্ছা, তো এই বিচার কতদিন ধরে চলবে? সেটা হাইকোর্ট যাবে, অ্যাপেলেট ডিভিশন যাবে, সেখানে রিভিউ হবে, মানে ইটস আ লেন্দি প্রসেস। তো আপনি কি এই 10, 15, 20, 25 বছর বন্ধ রাখবেন? এক, সংস্কার, এই যে 6টা সংস্কার কমিশন বা 7টা, কয়টা আমি ভুলে গেছি, সংস্কার কমিশন আরো আছে, কিন্তু 6টা হচ্ছে প্রধান, মূল হচ্ছে 5টা। ঠিক আছে, এই 5টা সংস্কার কমিশনের যে শত শত মানে ফাইন্ডিং, ওটা কম্পাইল করা হচ্ছে, ওগুলো কম্পাইল করা হচ্ছে, সকল দল তাদের মতামত দিয়েছে। এমন কোনো সংস্কার কি নাই যেখানে সকল দল একমত হয়েছে? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। সেগুলো কোনোটা বাস্তবায়নের পদক্ষেপ কি নেওয়া হয়েছে? মানে আমরা না ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আপনি যদি আমাকে একটা দুটো জায়গা দেখাতে পারতেন আপনার সাফল্যের, তাহলে আমি হয়তো এত জোরে বলতাম। তাহলে কি বিএনপিকে রাজপথে যেতে হবে নির্বাচনের জন্য? এটা বিএনপির নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। বলছেন যে রাজপথেই হয়তো শেষ পর্যন্ত যেতে হবে বিএনপি। মানে উনি যদি আমাদের ঠেলে দেন রাজপথে, তো আমরা কোথায় যাব বলেন? নির্বাচন তো লাগবে, নাকি আপনারা মনে করেন নির্বাচন দরকার নেই বাংলাদেশে? কারণ আমরা আরেকটা ভেরি অ্যালার্মিং সাইন আরেকটা দেখুন,
ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাই, উনি আজীবন দেখতে চাই, এটা যে শুধু মানে ফেসবুক স্ট্যাটাসে দিয়ে এই প্রোপাগান্ডা চালানো হচ্ছে তাই নয়, উপদেষ্টারও ওই প্রোপাগান্ডার মধ্যে সামিল হচ্ছেন। ধর্ম উপদেষ্টা দিয়ে শুরু হইলো, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা, সকল উপদেষ্টারাই আস্তে আস্তে বলা শুরু করলো মানুষ আমাদেরকে দেখতে চায়। ওনার অতি কথক প্রেস সচিব তিনি আবার এটা শেয়ার করা শুরু করলেন। এইখানেই শেষ না, এরপর আমরা দেখলাম একজন মৌলানা তিনি ওয়াজে পর্যন্ত বলছেন যে ইউনূস সরকার হচ্ছে ইউনূস নবীর মতন, যিনি চলে গেলে বা তাকে তাড়ানোর চেষ্টা হবে ইসলাম পরিপন্থী। এগুলো তো ভালো লক্ষণ না। আপনি আসলে কি করতে চাইছেন, আপনি কি করতে চাইছেন, এটা তো আমাদের বুঝতে হবে। আমরা তো রাজনীতি করি ভাই, আমাদের তো বুঝতে হবে, আমি বুঝতেছি না। ধন্যবাদ।